গাঢ় কালো অন্ধকারের মধ্যে খসখস শব্দে চমকে উঠল তন্নি আর রায়ান। হঠাৎ তাদের মনে হলো শুকনো পাতার উপর দিয়ে কেউ যেন দৌড়ে গেল। বড় বড় গাছে ঘেরা জঙ্গলের মাঝে নিস্তব্ধতা আরো যেন খানিকটা বেড়ে উঠল। সেই সাথে মেঘে ঢাকা আকাশে বিদ্যুৎ গর্জে উঠল বার কয়েক। আমি বলেছিলাম রায়ান, এই পথ ধরে আসার কোনো দরকার নেই। ওখানে সাইনবোর্ডে তো বড় বড় করে লিখে দেওয়াই ছিল রাস্তাটা মোটেও সেফ নয়, সন্ধ্যের পর না যাওয়াই ভালো। কিন্তু তুই... আরে বাবা, আমি কি করব? একে তো নিজে লেট করে বেরোলি, তার উপর আমাকেও তাড়া দিতে লাগলি। সেই কারণেই তুই শর্টকাটটা নিলাম, কিন্তু সেই তুই আমাকেই দোষ দিবি? বাহ, আমার বড় ভয় করছে। তুই দেখ, এই রাস্তায় একটাও মানুষজন নেই, কোনো বাড়ি নেই, এমনকি একটা পশু পাখিও নেই। আর একটু আগেই যেন মনে হলো কেউ একটা হেঁটে গেল। তন্নি কথাটা শেষ করা মাত্রই দেখল একটা নারী অবয়ব বাতাসের বেগে ওদের সামনে দিয়ে আবার অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তন্নি চিৎকার করে উঠতেই রায়ান পেছন ফিরে দেখল কোথাও কিচ্ছু নেই। দেখ, শান্ত হ আগে তুই। আমার মনে হয় এরকম গা ছমছমে পরিবেশ বলে তোর এরকম মনে হচ্ছে। গাড়িটা তো এখন ঠিক হবে না, তার থেকে চল সামনে গিয়ে দেখি যদি কোনো সাহায্য পাওয়া যায়। তন্নিকে আর কিছু বলতে না দিয়ে ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে গুনগুন করে গান গাইতে গাইতে অন্ধকার রাস্তায় হাঁটতে লাগলো। কিছুটা হাঁটার পর রায়ান উত্তেজিত হয়ে বলল, আরে 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 ওটা কেউ হেঁটে যাচ্ছে না? দাঁড়া, ওনাকে ডাকি। কথাটা বলে রায়ান টর্চের আলোটা সামনের দিকে ফেলে জোর গলায় কয়েকবার হাঁক দিল। রায়ানের ইঙ্গিত লক্ষ্য করে তন্নি মৃদু আলোয় দেখল অন্ধকার ভেদ করে একজন মহিলা এগিয়ে আসছেন। ওনার কোলে ছোট্ট একটা শিশু। ওদের হাঁকটাকে মহিলাটা প্রথমে থমকে দাঁড়ালো, তারপর ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো ওদের কাছে। এরকম ফাঁকা রাস্তায় কারোর দেখা পেয়ে রায়ান খুশি হলেও তন্নি মনে মনে কেমন একটা অস্বস্তি অনুভব করল। মহিলাটি ওদের সামনে এসে দাঁড়ালো, তারপর মৃদু গলায় বলল, বলুন বাবু। আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। এখানেও সেরকম কোনো বাড়ি ঘর বা মানুষের দেখা নেই। আপনি কি আমাদের আজ এই রাতটুকুর জন্য সাহায্য করবেন? মানে কোনো থাকার জন্য একটু। হবে, তবে আমার থাকার ঘর খুবই ছোট, সেখানে থাকতে পারবেন তো? না না, কোনো অসুবিধা হবে না। ঠিক বলছেন তো বাবু? কথাটা বলে মহিলাটি অদ্ভুত ভঙ্গিতে হেসে উঠল। তন্নির এমনিতেই মহিলাটিকে ঠিক সুবিধের বলে মনে হচ্ছিল না, তার উপর এরকম করে হাসায় সেই অস্বস্তিটা আরো খানিকটা বাড়ল। ও রায়ানের হাতটা ধরে মৃদু চাপ দিতেই বুঝল ওর গা হাত পা হিম শীতল হয়ে গেছে। ভয় তন্নি চকিতে সেই দিকে তাকাতে দেখল রায়ান বিস্ফারিত চোখে সামনের দিকে তাকিয়ে রয়েছে। ব্যাপারটা বোঝার জন্য তন্নি ভীত চোখে সেই দিকে তাকাতে দেখল মহিলাটির মাথার ঘোমটাটা হাওয়ার দাপটে সরে গেছে। বেরিয়ে এসেছে একটা বিভৎস ভয়ানক রূপ। ওনার কোলের শিশুটি রক্তে ভেজা। ভয়ঙ্কর দৃশ্যটা দেখে স্থির হয়ে দাঁড়াতে পারল না তন্নি, প্রচন্ড জোরে চিৎকার করে জ্ঞান হারাল। আর রায়ান তখনও বিস্ফারিত চোখে মূর্তির মতো দাঁড়িয়ে। মহিলাটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ওদের দিকে। তারপর কি হলো সেটা জানতে হলে শুনতে হবে গল্প ভূতের আড্ডার দ্বিতীয় এপিসোড। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের শনিবার। তবে যাওয়ার আগে বলে যাই, যদি আপনারও কখনো মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয় আর আপনাদেরও মুখোমুখি হতে হয় কোনো অচেনা অজানা ব্যক্তির সাথে, আর তারপরে ধুর, প্রতিবারই নেক্সট পর্বের জন্য এরকম সাসপেন্স রেখে দেয় এই রেডিও চ্যানেলের শোগুলো। এরকম ভুতুড়ে গল্প পুরোটা না শুনলে মন ভরে বল? এখন মন ভরছে না তো কি হয়েছে?
শান্তিনিকেতনে গিয়ে যখন দোল খেলবি তখন দেখবি মন একদম খুশি খুশি হয়ে গেছে। কিন্তু সময়ের মধ্যে কি পৌঁছাতে পারবো? এই দীপ্তি, আমরা এখন কোথায় আছি রে? মানে দোলের আগে শান্তিনিকেতনে পৌঁছতে পারবো তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এত চাপ নিস না তো। এই তো পানাগড়ে আছি এখন, আর ঘড়িতে মাত্র 8টা বাজে। ওই ধর 11টা নাগাদ পৌঁছে যাব। পুরো রাতটা রেস্ট, আর তারপর কাল জমিয়ে দোল খেলবো। হ্যাঁ, অফিস, কাজের প্রেশার, বাড়ির ঝামেলা এইসব থেকে কয়েকটা দিন মুক্তি পাওয়া যাবে আর কি। তাছাড়া তোদের সঙ্গে তো অনেকগুলো দিন দেখা হয়নি, কিন্তু তোরা যা দেরি করলি বাবা, বেরোবার কথা কোন সকাল 11টায়, বেরোলি সন্ধ্যে 6টায়। কি আর বলি। কিছু বলিস না, চুপ করে থাক। অফিস থেকে সকালেই তো মিটিং এর জন্য আর্জেন্ট কল এলো, সেটা শেষ করতেই দেরি হয়ে গেল। আমি যে যেতে পারছি এইটাই আমার সৌভাগ্য। ওর কথায় বাকি সকলে হেসে উঠল। বাকিরা মানে নীল, দীপ্ত আর অনিশ। ওদের বাড়ি একই পাড়ায়, স্কুল কলেজ জীবনও কেটেছে একই সাথে। তবে এখন কর্মজীবনে প্রবেশ করে আগের মতো রোজ দিন কথা না হলেও বন্ধুত্বের গাঢ়ত্বটা রয়েই গেছে। আর সেই কর্মজীবন থেকে খানিক ছুটি নিয়ে নিজেদের মতো একটু সময় কাটানোর জন্য, একটু স্বস্তি খোঁজার জন্য ওরা ছুটে চলেছে শান্তিনিকেতনে। কিন্তু ওরা যেখানে আছে সেখানে গন্ডগোল হবে না, সেটা একেবারেই ভুল। আর তারই ফল এত দেরি করে যাত্রা শুরু করা। অবশ্য তাতে ওদের কোনো সমস্যা হয়নি, বরং রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে যেতে ওদের বেশ ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। তোর ম্যানেজ করতে খুব অসুবিধা হয়েছিল, তবে এখন তো গাড়িতে আছিস। শান্তিনিকেতনই এখন আমাদের গন্তব্য। তাহলে এসব নিয়ে এত কথা বাড়াচ্ছিস কেন বলতো? তার থেকে এই মুহূর্তগুলো এনজয় কর, বুঝলি? ঠিক ঠিক, আমাদের পণ্ডিত মশাই যখন একবার বলে দিয়েছেন তখন ওর কথা শোনাই উচিত। আচ্ছা অনিশ ভাই, তুই তো এত কিছু জানিস, ভূত, তন্ত্র, সাধনা এসব নিয়ে এত পড়িস, তাহলে বলতো এই যাত্রা এরকম কোনো এক্সপিরিয়েন্স হবে নাকি? দোষ, আমি ওসব নিয়ে একটু টুকটাক পড়াশুনো করি, তাই বলে কি ভবিষ্যৎ বলে দেবো নাকি? তবে আমার মনটা বড় উকাইছে রে। আর তাছাড়া আমাদের বেরোনোর কথা ছিল দুপুর 12টায়, আর এখন বাজছে সন্ধে 8টা। আমিও সেটাই ভাবছি রে। তবে আমি শুনেছি পানাগড় থেকে নাকি একটা শর্টকাট রাস্তা সোজা শান্তিনিকেতন যায়। যদিও রাস্তাটার ব্যাপারে তেমন কেউ জানে না, বা বলা ভালো জানলেও সেরকম কেউ যেতেই চায় না ওই রাস্তা দিয়ে। আমি বলি কি, ওই রাস্তাটা যদি ধরি তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি পৌঁছানো যাবে শান্তিনিকেতন। কাউকে কিছু না বলতে দিয়ে সোজা পথ না ধরে অন্য একটা রাস্তায় গাড়ি ঘোরালো দীপ্তি। অনিশ বলল, এই রাস্তা ব্যাপারে তুই জানলি কি করে? আসলে অফিসে একদিন কথায় কথায় কলিগের কাছ থেকে জেনেছিলাম। তবে উনি এটা নিয়ে কি যেন একটা গল্প বলতে গিয়েও থেমে গিয়েছিলেন। তবে রাস্তাটা যে শান্তিনিকেতন যাওয়ার শর্টকাট এটা উনি নিশ্চিত করেছিলেন। রাস্তাটার নাম জানিস? একই রে, এদিকটা তো পুরো জঙ্গল, কেউ যাতায়াত করে বলে মনে হয় না। কথা শেষ করতে পারল না অনিশ। তার আগে দীপ্তি তীব্র ব্রেক কষায় ওরা চারজনেই হুমড়ি খেয়ে ঝুঁকে পড়ল সামনের দিকে। কেউ সেরকম আঘাত না পেলে সকলে যে ভালোই ভয় পেয়েছে সেটা ওদের মুখেই ফুটে উঠেছে। ওরা সবাই একে অপরের দিকে ভীত চোখে তাকাতে পায়েল বলল, তোরা তোদের ফালতু কথা বন্ধ করবি? দেখলি তো এক্ষুনি কি হতে যাচ্ছিল। ভাগ্যিস দীপ্তি ঠিক সময় ব্রেকটা কষলো। কিন্তু তোরা ঠিক আছিস তো? এই দীপ্তি, তোর লাগেনি তো? দীপ্তি ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে, তোদের কারুর লাগেনি তো? না, কিন্তু ওর কপালটা ফুলে গেছে যে। দাঁড়া, একটু জল দে আগে ওর কপালে। তখন যে কেন জেদ করলি গাড়ি চালাবো বলে? আরে
আমি তো ঠিকই চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ওই কালো বিড়ালটা চলে এলো, আর ওকে বাঁচাতে গিয়েই তো। কালো বিড়াল? কই, আমিও তো তোর পাশে সামনে সিটে বসে রয়েছি, আমি তো দেখলাম না। হ্যাঁ, সামনের সিটে বসে আছিস বটে, তবে তুই তো আমাদের দিকে পিছন ফিরে গল্প করছিলি। কারোর কান্নার আওয়াজ ভেসে আসছে না? এই দীপ্তি, তুই কোনো মানুষকে ধাক্কা দিসনি তো? দীপ্তি ভীত চোখে একবার বাইরে তাকানোর চেষ্টা করল। সন্ধ্যের অন্ধকারে চারিদিকে বন জঙ্গলে ঘেরা রাস্তায় কেবল গাড়ির আলোর প্রতিফলনে একটা সরল রেখা বরাবর কিছুটা রাস্তা ছাড়া আর কিছুই দেখা গেল না। আমিও শুনতে পাচ্ছি কান্নার শব্দটা, কিন্তু এই অসময়ে এখানে কি কাঁদছে? এতটা রাস্তা এলাম, কাউকে তো চোখেও পড়লো না। তবে ব্যাপারটা কি হলো সেটাও দেখা দরকার। যদি কেউ গাড়ির ধাক্কায় আঘাত পায় তাহলে তো বিপদে পড়ে যাব আমরা। সেসব ঠিক আছে, কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না জায়গাটা। আর এরকম অচেনা অজানা শুনশান জায়গায় দুম করে গাড়ি ছেড়ে বেরোনোটা ঠিক হবে না। তার থেকে ভালো একবার গাড়ির ভেতর থেকেই ডাক দে। এই, এসব বাজে কথা বলিস না তো। শুনতে পাচ্ছিস না কেউ একজন কাঁদছে? মানুষের বিপদে কি সাহায্য করতে পারবো না নাকি? আর যদি চোর ডাকাতি হয় তাহলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। তোরা বস, আমি দেখছি। কথাটা বলে কারোর কোনো কথার তোয়াক্কা না করে গাড়ি থেকে নেমে বাইরে বেরিয়ে দাঁড়ালো নীল। ঘুটঘুটে অন্ধকারে চারপাশটা কিছুতেই স্পষ্ট দেখা যাচ্ছে না। অনিশ ইতস্তত করে গাড়ি ছেড়ে নামতে গিয়েও দুটো মেয়ের কথা ভেবে বসে রইল গাড়িতে। নীল কিছুক্ষণ অন্ধকারের মধ্যে ফোনের টর্চ জ্বালিয়ে চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পেল না। কিন্তু পরক্ষণে গাড়ির সামনের দিকের অংশটার উপর চোখ পড়তেই চমকে উঠল। সাদা গাড়ির সামনের অংশটা লাল রক্তে ভেসে যাচ্ছে। নীল কাঁপা কাঁপা হাতে টর্চটা সেই দিকে ভালো করে ঘোরাতে দেখল একটা কালো বিড়ালের থ্যাতলানো দেহ পড়ে রয়েছে, আর সেই দেহ থেকে নির্গত রক্তের স্রোত বেয়ে চলেছে গাড়ির সাদা বনেটের উপর। সামনের দৃশ্য দেখে ও নিজের অজান্তেই চিৎকার করে উঠল। ওর মনে হলো মৃত বিড়ালের সবুজ জল জল করা চোখ দুটো ওর দিকেই তাকিয়ে রয়েছে, যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে ওর শরীরের উপর। নীল ভীত চোখে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো নিথর দেহটা কেমন যেন নড়ে উঠল। সেই সাথে ওর মনে হলো পুরো জায়গাটার বাতাস চলাচল যেন থেমে গিয়েছে, আর একটা আষ্টে গন্ধ ভেসে এসে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। নীল ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে রইল। কি রে, নীল ওরকম ভাবে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে কেন? ও কি আমাদের ভূত মনে করছে নাকি রে? বুঝতে পারছি না রে, কি যে করে না ছেলেটা, কিছু বোঝাও যায় না। এই অনিশ, দেখ না একবার বাইরে বেরিয়ে। আরে, তখন থেকে তো গাড়ির দরজাটা খোলার চেষ্টা করছি, কিন্তু কিন্তু বাইরে থেকে লক হয়ে গেছে মনে হচ্ছে। এই দীপ্তি, তুই একবার সামনে থেকে দরজাটা খুলে দেখ তো খুলছে কিনা। ওর কথায় দীপ্তি আর পায়েল দুজনে দরজা খোলার আপ্রাণ চেষ্টা করলেও কেউ কোনো সুবিধে করে উঠতে পারল না। না রে, খুলছে না তো দরজাটা। গাড়ির মধ্যে কোনো অসুবিধা হলো নাকি? আর নীল। ওর কথা শেষ হওয়ার আগেই গাড়ির মধ্যে সমস্ত আলো দপদপ করতে করতে নিভে গিয়ে নিমেষের মধ্যে জায়গাটা নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। আচমকা ঘটনাটা ঘটায় ওরাও হকচকিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। অন্যদিকে নীল তখনও মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। মনের মধ্যে নানান সংশয় সৃষ্টি হলেও এক অদ্ভুত আকর্ষণে ও স্থির হয়ে দাঁড়িয়ে রইল অন্ধকারের মধ্যে।
কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকার পর নীলের মনে হলো অন্ধকারের মধ্যে একটা অবয়ব ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, সেই সাথে একটা মৃদু গন্ধ ভেসে আসতে লাগলো ওর নাকে। ও গভীর নিঃশ্বাস টেনে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো সেই গন্ধটা। কি হলো? এখানেই অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে রয়েছেন যে? বলি, অন্ধকারে কি ভূতের সঙ্গ উপভোগ করছেন নাকি? আচমকা নারী কণ্ঠে চোখ খুলে তাকালো নীল। অন্ধকারের মধ্যে আবছা অস্পষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে একটা নারী অবয়ব। এতক্ষণ অন্ধকারে দাঁড়িয়ে থাকার কারণে অন্ধকার অনেকটা সয়ে এসেছে, তাই সে বুঝল নারীটি তাকে অন্ধকারের মধ্যে পাগলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি মুচকি হাসছে। নীল খানিক অপ্রস্তুত হয়ে পড়ল। এই আপনি হাসছেন কেন? আর আপনি কে বলুন তো? এই অন্ধকার নির্জন পথে আপনি কি করছেন? আমার কথা ছাড়ুন। আমি এরকম শান্ত নিস্তব্ধ অন্ধকারেই থাকতে ভালোবাসি। কিন্তু আপনার কি ব্যাপার? তাছাড়া এরকম ভূত দেখার মতো মুখ করে রেখেছেন কেন? নীল সামনের অন্ধকারের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আর বলবেন না, আমরা গাড়িতে করে আসছিলাম আর হঠাৎ একটা বিড়াল সামনে এসে পড়লো। আমি বেরিয়ে দেখলাম ওর এই রক্তাক্ত শরীরটা গাড়ির ওপর পড়ে রয়েছে। তা আপনি যে একা দাঁড়িয়ে রয়েছেন এখানে এই অন্ধকারের মধ্যে, তাতে আপনার মৃত্যু হতে পারে জানেন? মৃত্যু? দেখুন, একে এরকম একটা পরিস্থিতি, গাড়ির আলোটা নিভে গেছে, আমার বন্ধুরা অন্ধকারের মধ্যে বসে রয়েছে, আর আপনি এখানে মজা করছেন। রাখুন তো আপনি আপনার কথা, আমি চললাম। নীল পেছনে ফিরে গাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়াতে নিজের হাতে কারো স্পর্শ পেয়ে থমকে দাঁড়ালো। দুটো ছোট্ট হাতের ঠান্ডা স্পর্শে কেঁপে উঠল। কে? একটা ছোট্ট শিশুর অর্থহীন কিছু শব্দ ভেসে এলো পেছন থেকে। নীলের মনে হলো কেউ বা কারা ওর পেছনে দাঁড়িয়ে হাসছে। অনুভব করলো ওর শির দাঁড়াবে একটা শীতল স্রোত বয়ে গেল। কি একটা আকর্ষণে ও পেছন ফিরে তাকাতে দেখল সেই নারীটি ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে, আর তার কোলে একটা সদ্যজাত শিশু। নারীটি বাঁকা হাসি হেসে ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো ওর দিকে। নীল এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। নিমেষের মধ্যে নারীটি একেবারে ওর মুখোমুখি দাঁড়াতে চমকে উঠল না। অন্ধকার হলেও ও স্পষ্ট দেখল নারীটির মুখটা কেমন বিকৃত হয়ে যাচ্ছে, যেন আগুনে পুড়ে ঝলসে গেছে। আর নারীটির পেটের কাছে মাংস খোবলানো, সেখান থেকে বেরিয়ে রয়েছে রক্তমাখা নাড়ি ভুঁড়ি। ওকে অমন করে তাকিয়ে থাকতে দেখে অট্ট হাসি হেসে উঠল নারীটি। তারপর নীলকে লক্ষ্য করে নিজের মাংস গলা পচা লম্বা হাতটা বাড়িয়ে দিল ওর দিকে। নীল ভয়ে আতঙ্কে পেছন ফিরে ছুটতে যাওয়ার চেষ্টা করতে অনুভব করল ওর কাঁধটা কেউ শক্ত করে চেপে ধরেছে। পেছন না ফিরলেও নীল ভালো করেই জানে এক্ষুনি পেছন ফিরলে সেই বিকৃত মুখটা দেখতে পাবে। নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেও সেই বাঁধন মুক্ত করতে পারল না। নীল অনুভব করল ওর শরীরে ঝাঁকে ঝাঁকে কি যেন একটা আধিপত্য বিস্তার করছে। সবাইকে বিশ্বাস করতে নেই, বুঝলেন? এই পৃথিবীতে বিশ্বাস খুব ঠুনকো জিনিস। নারীটি কথা শেষ করে নীলের টুটিটা সজোরে চেপে ধরল, তারপর নিজের ধারালো নখ দিয়ে খামচে ধরল ওর গলাটা। নীল ছটফট করলেও নিজেকে ছাড়াতে পারল না। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কেবল ওর কানে এলো একটা ছোট্ট শিশুর কান্নার শব্দ।
কি হলো বলতো? 15 মিনিট হয়ে গেছে, এখনো তো নীল আসছে না, আর দরজাগুলোও তো খুলছে না, আলোটাও হুট করে নিভে গেল। কি যে হচ্ছে বাইরে কিছুই বুঝতে পারছি না। এতবার করে ডাকলাম, সাড়াটাও তো দিচ্ছে না। দীপ্তির কথার মাঝে খট শব্দ করে গাড়ির দরজাটা খুলতেই বাকি তিনজন সেদিকে তাকালো। দেখল নীল শান্ত হয়ে গাড়ির ভেতর ঢুকে ধপাস করে চোখ বন্ধ করে বসে পড়ল। ওকে ওরকম বিধ্বস্ত হয়ে বসে পড়তে দেখে পায়েল বলল, কি রে, কি হলো তোর? এতক্ষণ কি করছিলিস বাইরে? আর বাইরে থেকে দরজাটা লক করেছিলিস কেন? আর বাইরে কে কাঁদছিল রে নীল? এতগুলো প্রশ্ন করা হলেও নীল চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। বাকিরা তখনও কৌতূহলী চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু এত কিছুর মাঝে অনিশের কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। ও পেছনের সিট থেকে মুখ বাড়িয়ে একবার নীলকে দেখার চেষ্টা করতে দেখল। নীল চোখ বন্ধ করে রাখলেও ওর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে রয়েছে। অনিশ ভ্রু কুঁচকে সেই দিকে তাকিয়ে রইল, তারপর বলল, নীল। অনিশের ডাকে নীল চোখ খুলে নড়ে চড়ে উঠে বসল। তারপর পেছন ফিরে ওর দিকে তাকিয়ে বলল, বল। এতক্ষণ তুই বাইরে কি করছিলি? আর ওই কান্নার শব্দটা কোথা থেকে আসছিল? কেউ ছিল না, ওই একটা কালো বিড়াল পায়ে আঘাত পেয়েছিল। সে বিড়ালটাই তার ভাষায় কষ্টে কাঁদছিল, আর আমাদের মনে হলো যে মানুষ কাঁদছে। আর কথা বলতে ভালো লাগছে না, দীপ্তে গাড়িটা স্টার্ট দে। কি করে স্টার্ট দেব? গাড়িতে তো আলোই জ্বলছে না। এখন একবার দেখ। দীপ্তি নীলের কথায় গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই গাড়ির লাইট জ্বলে উঠল। সেই সাথে গাড়ি সহজে স্টার্টও হয়ে গেল। দীপ্তি ওদের দিকে তাকিয়ে ভীত গলায় বলল, আচ্ছা, গাড়ি তো স্টার্ট নিল, কিন্তু কোন পথ ধরে যাব? আর না মানে এখান থেকে তো রাস্তাটা দুদিকে চলে গেছে, আর এই রাস্তাটা সম্বন্ধে তো অত ভালো করে জানিও না। দাঁড়া, আমি গুগল ম্যাপ দেখে বলছি। লাভ নেই, আমি চেষ্টা করেছি, কিন্তু এখানে নেটওয়ার্কের নামগন্ধও নেই। উপরন্তু ঘড়িতে এখন 9টা বাজে। আমি বলি কি, যে রাস্তায় এসেছি সে রাস্তায় ফিরে যাওয়া ভালো। হ্যাঁ, আমারও না সেটাই মনে হচ্ছে। দীপ্তি, তুই গাড়ি ঘুরিয়ে বাড়ির পথে চল বরং। একে রাস্তা চেনা নেই, তাড়াতাড়ি পৌঁছানোর জন্য অন্য অজানা রাস্তা ধরলাম। এখন আবার এরকম একটা ঘটনা ঘটলো, পরে গিয়ে যদি আরো বড় বিপদে পড়ি, আমার মনটা না একদম সায় দিচ্ছে না, বুঝলি? পায়েলের কথায় হতাশা ভরা মুখে তাকালো দীপ্তি। এত কষ্ট করে সে বাড়ি ফিরে যাব? এই যে এতটা রাস্তা এলাম, এ কি ফিরে যাবার জন্য? কোথাও ফিরতে হবে না, আমরা শান্তিনিকেতনেই যাব। তুই গাড়ি স্টার্ট দে, আর বাম দিকের রাস্তাটা ধর। প্রথমে দীপ্তি দোনামোনা করলেও পরে নীলের কথায় ভরসা পেয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাম দিকের রাস্তাটা ধরল। পেছনে একরাশ ধোঁয়া উড়িয়ে বাম দিকের বাঁকে ঘুরে গেল ওদের গাড়িটা। আর তখনই গাছ ভেদ করে আসা সামান্য জ্যোৎস্নার আলোয় স্পষ্ট হয়ে উঠল একটা পুরুষের ক্ষতবিক্ষত দেহ। নীল, তুই এত শিওর হয়ে বললি কি করে যে এই রাস্তাটা শান্তিনিকেতনের রাস্তা? ওখানে পৌঁছানোর এই শর্টকাট রাস্তাটা একমাত্র দীপ্তিই জানে, তাও আবার যার কাছ থেকে জেনেছে প্রপারভাবে জানেনি। আর গুগল তো এখানে কাজও করছে না। তাহলে তুই এত শিওর হয়ে বললি কি করে যে বাঁদিকের রাস্তাটাই ধরতে হবে? আমি বলছি যখন কিছু জেনে বুঝেই বলছি। ওফ, থাম তো তোরা।
রাস্তাটা ধরেছি যখন, কোথাও না কোথাও গিয়ে তো ঠিকই পৌঁছবো। বাপরে বাপ, তখন থেকে একটা আষ্টে গন্ধ পাচ্ছি। মাছের নয়, তবে কিরকম জানি একটা গন্ধ, মনে হয় রক্তের গন্ধ, আর তার সাথে মাংস পোড়ারও একটা গন্ধ ভেসে আসছে। ওই কিছুক্ষণ আগে অবধি তো গন্ধটা ছিল না। দীপ্তির কথায় হেসে ফেলল পায়েল, বলল, দেখ, কেউ মনে হয় মুরগি কেটে তার কাবাব বানাচ্ছে, তারই গন্ধ তোর নাকে আসছে। হতেও তো পারে এটা মানুষ পোড়ার গন্ধ। নীলের এমন কথায় ওরা তিনজনই চুপ করে গেল। চারপাশে গাছে ঘেরা ঘন জঙ্গলের সাথে সাথে ওদের গাড়িতেও এক অদ্ভুত নিস্তব্ধতা চেয়ে গেল। নিস্তব্ধতা ভেঙে অনিশ বলল, মানুষ পোড়ার গন্ধ কিনা জানি না, তবে এটা যে অশুভ কোনো কিছুর ইঙ্গিত সেটা বেশ ভালোই বুঝতে পারছি। দীপ্তি গাড়ি চালাতে চালাতে ভীত গলায় খানিকটা উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, কি বলছিস তুই? অশুভ ইঙ্গিত মানে? আরে ছাড় তো, এমনি বলছে যে একটু তন্ত্র মন্ত্র জানে বলে জ্ঞান দিচ্ছি। ভুল বললি তুই। আমার তন্ত্র নিয়ে জ্ঞান আছে অবশ্যই, কিন্তু তার সাথে প্যারানর্মাল বিষয় নিয়েও আমি নানান জিনিস শিখেছি, জেনেছি। আর তাই আমি বলছি, যা যা হচ্ছে সবটাই অশুভ ইঙ্গিত। এই যে পোড়া গন্ধ, রক্তের আষ্টে গন্ধ, এগুলো কোনোটাই স্বাভাবিক নয়। হ্যাঁ, তাছাড়া অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছি গাড়ির বাইরে থেকে থেকে একটা কালো ছায়া ক্রমশ ঘুরপাক খেয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম বাদুড় বা চামচিকি হবে, কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে অন্য কিছু। ওর কথা সবাই বাইরের দিকে তাকাতে দেখল সত্যি কালো ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা ওদের গাড়ির পাশে ঘুরপাক খাচ্ছে। আরে পাগল, তোরা আকাশটা দেখেছিস? কালো মেঘে জমাট বেঁধেছে আর হাওয়া বইছে, তাই ওরকম মনে হচ্ছে। দেখ অনিশ, আর ভয় দেখাস না আমাদের। কিন্তু শোন, অনিশকে কথা শেষ করতে দিল না। তার আগে পায়েল তীব্র চিৎকার করে বলল, এই! ওর চিৎকারে দীপ্তি ভয়ে ব্রেক কষে ভীত চোখে ওর দিকে তাকালো। ওকে অমন করে তাকাতে দেখে পায়েল বাইরের দিকে আঙুল নির্দেশ করে বলল, আরে সামনে তাকিয়ে দেখ, একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে। আজ রাতটা ওখানে থাকলে ভালো হয়। এদিকে তো ঝড় উঠেছে, হয়তো বৃষ্টিও শুরু হয়ে যাবে। তাই আজ রাতটা ওখানে আশ্রয় নিলেই ভালো হয়। ঘড়িতেও তো 9টা বাজে, এত রাতে এই অচেনা রাস্তায় গাড়ি চালানোটা ঠিক হবে না। ওর কথায় সকলে সামনের দিকে তাকাতে দেখল সত্যি সামনে একটা কুঁড়ে ঘর রয়েছে। গাড়ির আলোয় অন্ধকার কুঁড়ে ঘরটার দিকে তাকিয়ে অনিশের মনে হলো একটা কঙ্কাল সার জীর্ণ অবয়ব দাঁড়িয়ে রয়েছে। সেদিকে তাকিয়েও বলল, এরকম অচেনা জায়গায় থাকাটা কি ঠিক হবে? সারা রাস্তাতে তো কোনো মানুষ বা ঘরবাড়ি দেখতে পেলাম না। এখানে কোনো অসুবিধায় পড়লে সাহায্যের জন্য কাউকে পাওয়া যাবে না। ওর কথা শেষ হতে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির দাপটে গাড়ির সামনের কাঁচটা ঝাপসা হয়ে উঠেছে। বৃষ্টির ঝাপটায় সামনের কোনো কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। আমারও তাই মনে হয়, এখানে থাকাটা ঠিক হবে না, বুঝলি? দাঁড়া, আমি গাড়িটা স্টার্ট দিই। দীপ্তি কয়েকবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঘর ঘর শব্দ করে গাড়িটা অচল হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। দূর বাবা, হচ্ছে না তো। ব্যাস, আর কি, চল ওই কুড়ে ঘরে আশ্রয় নি। এই হ্যাঁ চল তো, ওদের কথা ছাড়। আর কোনো কথার তোয়াক্কা না করে পায়েল আর নীল বৃষ্টি অগ্রাহ্য করে ফোনের লাইট জেলে কুড়ে ঘরের দিকে ছুটে গেল। দীপ্তি সেদিকে তাকিয়ে বলল, কিন্তু ওখানে যাওয়াটা কি ঠিক হবে আদৌ? যদি ওখানে চোর ডাকাতে রাস্তা না থেকে থাকে তখন কি হবে ভেবে দেখেছিস একবার? জানি না, তবে ওদের একা ছাড়া ঠিক হবে না। একসাথে থাকলে ভরসা পাওয়া যাবে। কোনো বিপদে পড়লে চারজনে মিলে মোকাবিলা করতে পারবে।
হ্যাঁ সেটা তো ঠিকই আছে, কিন্তু আচ্ছা নীলটা কেমন জানি আচরণ করছে না, কিছু কি হয়েছে ওর? জানি না রে, তবে ওর উপস্থিতিতে আমারও কেমন যেন অস্বস্তি হচ্ছিল। যাই হোক, এসব ছাড় এখন, চল দেখি ওরা ওখানে কি করছে। কুড়ি ঘরের সামনে দাঁড়াতে পায়েল বুঝল ঘরের অবস্থা খুবই খারাপ। মাটির ঘরের দেওয়াল জায়গায় জায়গায় ভেঙে পড়েছে, ঘরের চালটারও অনেক জায়গায় ফুটো, সেখান দিয়ে টুকটাক করে জল পড়ছে। এই নীল, ঘরের অবস্থা তো খুব খারাপ, এর থেকে ভালো গাড়িতেই থেকে যেতাম রাতটুকু। কিন্তু তাতে তো আমার সাথে আর তোমাদের দেখা হতো না। আচমকা নারী কণ্ঠে পায়েল দ্রুত পেছন ফিরে তাকাতে দেখল নীল নেই। তার পরিবর্তে একজন সুন্দরী নারী দাঁড়িয়ে রয়েছে, তার কোলে রয়েছে একটা ছোট্ট শিশু। পায়েল অবাক হয়ে সেদিকে তাকিয়ে বলল, নীল কোথায় গেল? আর আপনি আপনি কোথা থেকে এলেন? নীল, তার কথা তো আমি জানি না, তবে তুমি যদি চাও। কথা শেষ করে নারীটি নিজের রূপ পরিবর্তন করে নীলের শরীর ধারণ করতে পায়েল বিস্ময়ে আতঙ্কে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর সারা শরীরটা ভয়ে কাঁপতে লাগল। ও অস্ফুট স্বরে বলল, এটা কি করে সম্ভব? সম্ভব, এখন সব সম্ভব আমার পক্ষে। আমার যে মানুষের সঙ্গ খুব ভালো লাগে, তাই আমি চাই মানুষরা আমাদের জগতে আসো। আসো, তুমিও আসো আমার কাছে, এসো। দেখো, আমার মেয়েটাও তোমার দিকে চেয়ে রয়েছে। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমায় যেতে দিন, আমায় যেতে দিন, প্লিজ প্লিজ আমায় যেতে দিন। নারীটি অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর ধীর পায়ে এগিয়ে এসে পায়েলের গালে হাত দিয়ে মৃদু হাসল সে। অনেক দিন হলো এই পথে আর মানুষজন আসে না। তোমরা যখন আসলে তখন তোমাদের দূরে যেতে দিই কি করে বলো? কথাটা বলে নারীটি এক হাতে পায়েলের গলাটা খামচে ধরল, তারপর নিজের শিশুটিকে কোনো এক মন্ত্র বলে অদৃশ্য করে দিয়ে অন্য হাত দিয়ে সজোরে গলাটা চেপে ধরল। তারপর নিজের লিকলিকে জিভটা কয়েকবার বের করে নিজের ঠোঁটটা চেটে নিয়ে বলল, মানুষদের একদম সহ্য করতে পারি না আমি। পায়েল কিছু বলার চেষ্টা করলো বটে, তবে গোঙানি ছাড়া মুখ দিয়ে আর কিছুই বের হলো না। নারীটির চোখে আঙুল ঢুকিয়ে মণি দুটো বের করে নিয়ে মুঠোর মধ্যে চেপে ধরল। তারপর জিভ দিয়ে সেই মণিবিহীন কোটরে রক্ত চেটে নিয়ে বাঁকা হাসি হাসল সে। তারপর সামনের দিকে তাকিয়ে ওর গলাটা খামচে ধরে দেহ থেকে আলাদা করে ছুঁড়ে ফেলে দিতে পারে। বৃষ্টি মাথায় কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে পায়েল আর নীলকে দেখতে না পেয়ে অনিশ ভ্রু কুঁচকে দীপ্তির দিকে তাকালো। দীপ্তি ওর মুখের ভাব বুঝতে পেরে বলল, এই অনিশ দেখ, এইরকম ভাবে ভয় দেখাস না আমায়। ভয়ে না রে, যেটা ফিল করছি সেটাই বলছি। আর তাছাড়া ওরা দুজনে গেল কোথায়? জানি না ওরা কোথায় গেল, তবে আমাকে এক্ষুনি ওয়াশরুম যেতে হবে একবার। একটু দেখ না ভাই, কাজ চালানোর মতো কোনো জায়গা আছে কিনা, একটু দেখ না প্লিজ। দীপ্তির কথায় অনিশ সামান্য চিন্তিত হয়ে বলল, এখন কোথায় ওয়াশরুমে যাবি বলতো? এখানে কিছু আছে বলে তো মনে হচ্ছে না। আর এরকম বৃষ্টিতে আবার বেরোবি বা কি করে? এই তো যেমন ছাতা মাথায় দিয়ে এলাম ওরকম করে। ভাই বোঝ, আমায় সিরিয়াসলি যেতে হবে, ইটস আর্জেন্ট। ওকে ওকে, চল দেখি। আর সামনে সেরকম জায়গা থাকলে ওখানেই চলে যাস, তারপর না হয় ওদের খুঁজতে বেরোবো। এই দীপ্তি, এদিকে এদিকে দেখ, তোর কাজ চালানোর মতো হয়ে যাবে মনে হচ্ছে। ফোনের আলো দেখিয়ে একটা ঝোপঝাড়ের দিকে নির্দেশ করল অনিশ। দীপ্তি সেদিকে তাকিয়ে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাতা মাথায় দিয়ে সেদিকে এগিয়ে গেল আর হাঁক দিয়ে পড়ল, অনিশ
ভাই ভাই তুই ওখানেই দাঁড়া, আমার না বড্ড ভয় করছে। আছি আমি। এরপর সবটা আবারও নিশ্চুপ হয়ে গেল। শুধু বৃষ্টির ঝমঝম শব্দটা প্রখর হয়ে উঠতে লাগলো। দীপ্তি নিজের কাজ সেরে ফেরার জন্য পা বাড়াতে ওর মনে হলো ঝোপটা নড়ে উঠল। ও চমকে উঠে বলল, কে? ততক্ষণে ফোনে সামান্য নেটওয়ার্ক আসায় অনিশ বাড়িতে ফোন করতে ব্যস্ত হয়ে পড়েছে। তাই দীপ্তির গলা বৃষ্টির শব্দ ভেদ করে ওর কান অব্দি এসে পৌঁছালো। অন্যদিকে ঝোপের মধ্যে শব্দ হলেও কাউকে দেখতে পেল না দীপ্তি। তাই নিজের মনের কৌতূহলে ও নিজেই এগিয়ে গেল সে। আর সঙ্গে সঙ্গে দুটো লকলকে সরু রক্তাক্ত হাত লতানো গাছের মতো ওর শরীরটাকে জড়িয়ে ধরল। দীপ্তি ফোনের আলোয় দেখল পোড়া পচা একটা দেহ বেরিয়ে আসছে ঝোপের ভেতর থেকে। দীপ্তি ভয়ে কাঁপতে লাগলো। ওর মনে হলো এক ছুটে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু অপর দিকের বিকৃত অবয়বটার সাথে পেরে উঠল না। দীপ্তি ভীত চোখে দেখল ঝাঁক ঝাঁক পোকা ওর শরীরের ওপর চেপে বসেছে। নিমেষের মধ্যে ওর শরীর থেকে রক্ত চুষে লাল হয়ে আরো বড় আকার ধারণ করতে লাগলো। সেই সাথে বিকৃত দেহের অবয়বটা ওর টুটিটা চেপে ধরল। প্রচন্ড ভয়ে আর আতঙ্কে দীপ্তির শরীরটা কেমন নিস্তেজ মনে হতে লাগলো। এমনিতেও ভীত প্রকৃতির মানুষ, আচমকা এমন ভয়ঙ্কর ঘটনায় আর নিজেকে সামলাতে পারল না। ওকে এমন ছটপট করতে দেখে বাঁকা হাসলো অবয়বটা। তারপর নিজের লিকলিকে সরু বিকৃত হাতটা সজোরে ওর বুকের বাম দিকে ঢুকিয়ে দিয়ে বের করে আনলো রক্তাক্ত হৃৎপিণ্ডটা। প্রচন্ড যন্ত্রণায় দীপ্তির বুকটা বিকৃত হয়ে গিয়ে পরক্ষণে প্রাণহীন হয়ে বিধর হয়ে পড়ে রইল। কয়েক মুহূর্তের জন্য ফোনে নেটওয়ার্ক আসা অনিশ বাড়িতে ফোন করলে খুব জোর 5 মিনিট কথা হওয়ার পরে টুকটুক শব্দ করে ফোনটা কেটে গেল। কান থেকে ফোন সরিয়ে অনিশ দেখল আবারও নেটওয়ার্ক চলে গেছে। সেদিকে তাকিয়ে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। নীল আর পাইলেরও কোনো দেখা নেই। দীপ্তি সেই কখন গেছে সেও ফিরছে না। এসব কিছু ভেবে ওর বুকের ভেতরটা কেমন হতে লাগলো। একটা চাপা ভয়ে ক্রমশ ওর শরীরটা অবশ হতে লাগলো। মনে হলো কেউ যেন তীক্ষ্ণ দৃষ্টিতে ওর পানে চেয়ে রয়েছে। অনিশ কয়েকবার এদিক ওদিক তাকিয়ে দীপ্তিকে হাঁক দিল, কিন্তু অন্য দিক থেকে কোনো উত্তর এলো না। বরং কিছু একটা ছিটকে এসে ওর পায়ের কাছে পড়তে ও চকিতে পিছনের দিকে সরে দাঁড়ালো। তারপর মোবাইলের আলোটা সামনের দিকে ফেলতেই দেখল দীপ্তির কাটা মাথাটা ওর সামনে পড়ে রয়েছে। আচমকা এমন দৃশ্যটা আশা করেনি অনিশ। ও ভয়ে চিৎকার করে উঠল। চিৎকার করে 2 কদম পিছিয়ে গেল। আর তখনই দেখল ঝোপঝাড়ের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা নারী অবয়ব। তার হাতে একটা ছোট্ট শিশু, অন্য হাতে দীপ্তির বাকি শরীরটা মাটিতে ঘষটাতে ঘষটাতে টেনে নিয়ে আসছে। অনিশ দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নারী অবয়বটা ওর সামনে দীপ্তির শরীরটা ছুঁড়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অনিশ নিজেও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর অবিশ্বাস্য দৃষ্টি নারীটির দিকে স্থির। অনিশ দেখল ঠিক থেকে কালো পোকার ঝাঁক এগিয়ে আসছে ওর দিকে। আস্তে আস্তে সেগুলো সব চেপে বসলো অনিশের সারা শরীর। অনিশ কয়েকবার সেগুলো সরানোর বৃথা চেষ্টা করল। অশান্তভাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে সামনের দিকে তাকাতেই থমকে গেল অনিশ। এবার অনিশ ভীত গলা সামনের অবয়বটার উদ্দেশ্যে প্রশ্ন করল, কে আপনি? কি চাই আপনার? কথাটা বলে নিজের মনে ভগবানকে স্মরণ করতে লাগলো অনিশ। ওকে অমন করে মন্ত্র আওড়াতে দেখে নারীটি খ্যাক খ্যাক করে বিকৃতভাবে হেসে বলে উঠল, ভগবানকে স্মরণ করে আমায় রুখতে পারবে বলে ভেবেছো তুমি?
এই পুরো গ্রামের মানুষকে শেষ করেছি আমি। নিজের সাথে হওয়া এক একটা অন্যায়ের প্রতিশোধ নিয়েছি আমি। আমার কোলের সন্তানকে পর্যন্ত পৃথিবীর আলো দেখতে দেয়নি ওরা। তাই আমিও চাই না আর কেউ এই পৃথিবীর আলো দেখুক। মানে কি বলছেন আপনি? নারীটি নিজের কোলের সন্তানের দিকে তাকালো একবার, তারপর বলল, এই গ্রামের সকলে আমায় কুমুদিনী বা কুমুদ দাইমা বলে চিনত। কম বয়সে বাপ মা হারিয়েছিলাম। তারপর থেকে পেটের দায়ে গ্রামের সকল পোয়াতিদের সন্তানদের সুস্থভাবে পৃথিবীতে আনার কাজ আমি করতাম। তখন তো আর এত ভালো ব্যবস্থা ছিল না, আমাদের মতো দাইমাদের উপর ভরসা করত সবাই। ওই ছোট ছোট প্রাণগুলোকে নিজের হাতে নিয়ে আমারও বেশ ভালো লাগতো। এরকম ভাবে সবটা চলছিল। এরপর আমার একটা বিয়ে হয়। তারপর আমিও বুঝলাম আমার মধ্যেও একটা প্রাণ বড় হয়ে উঠছে। তখন যে কি আনন্দ পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। কিন্তু ভগবান বুঝি আমায় সুখী দেখতে চাননি। উনি চাননি আমার সন্তান এই পৃথিবীতে আসুক। কথাটা বলে একটু থামলো অবয়বটি, তারপর আবার বলতে লাগলো, একদিন সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টির দাপটে বাইরে বেরোনো দায় হয়েছে। আমি নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছি। হঠাৎ মাঝরাতে গ্রামের মোড়লের স্ত্রীর প্রসব যন্ত্রণা ওঠায় উনি নিজে লোক পাঠিয়ে ওনার বাড়িতে নিয়ে যান আমায়। আমিও নিজের সর্বস্ব দিয়ে আমার কর্তব্য পালন করতে থাকি। কিন্তু বিধি বাম, প্রচন্ড প্রসব যন্ত্রণায় মোড়লের স্ত্রী নিঃশ্বাস নিতে না পেরে মারা গেলেন। যে সন্তানের জন্ম দিলেন সেও মৃত। জানোই তো, মানুষের কাজ নিজের মন গড়া কথা দিয়ে অন্যের জীবন অতিষ্ঠ করে তোলা। আমার জীবনেও তাই হলো। সকলে ভাবলো আমি ইচ্ছা করে মোড়লের স্ত্রী আর ওনার সন্তানকে হত্যা করেছি। ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়লো আমি নাকি ডাইনি, মানুষ খুন করি আমি, পেটের সন্তানকে খেয়ে নি আমি। অথচ তখন আমার পেটেও একটা প্রাণ বড় হয়ে উঠছে। সবাইকে কতবার বোঝানোর চেষ্টা করলাম, কেউ শুনল না। এক ঘরে করে দিল আমায়, এক বেলা খাবার জুটত না। রাস্তায় দেখতে পেলে ছোট ছোট ছেলে মেয়েগুলো ঢিল ছুঁড়ে মারতো আমায়। আমার স্বামী পর্যন্ত আমায় বিশ্বাস করেনি, ছেড়ে চলে গেল। তারপর হঠাৎ করেই একদিন ঘুমের মধ্যে অনুভব করলাম প্রচন্ড তাপে আমার শরীর চলে যাচ্ছে। চোখ খুলে দেখেছিলাম আমার কুঁড়ে ঘরটা আগুনের শিখায় ধাউ ধাউ করে জ্বলছে। আচমকা ঘটনায় ভয় পেলেও নিজেকে আর আমার ভেতরে থাকা প্রাণটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু গ্রামের মানুষগুলো আমার বাঁচার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। আগুনের তপ্ত আছে যখন শরীরটা পুড়ছিল, তখন শুনতে পেয়েছিলাম ঘরের বাইরে গ্রামের মানুষদের উল্লাস। একটা মিথ্যে সন্দেহের বশে মানুষ মারতে ওদের হাত কাঁপেনি। অসহ্য যন্ত্রণা আর দুঃখ নিয়ে শরীর ত্যাগ করেছিলাম আমি। কিন্তু বুকের মধ্যে প্রতিশোধের আগুন মৃত্যুর পরেও নেভেনি। তাই দেখো, যে গ্রামটা একসময় সমস্ত মানুষে ভর্তি ছিল, সেই গ্রামটাই এখন মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে। সবাই তাদের পাপের শাস্তি পেয়েছে। এখন তুমিও। কিন্তু আমি তো কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। ওর কথায় হেসে উঠল, তারপর শক্ত হাতে চেপে ধরল ওর গলাটা।
অনিশের তীব্র চিৎকারে কেঁপে উঠল পরিবেশ। কুমুদিনী ততক্ষণেও শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে এদিক ওদিক ফেলে দিচ্ছে। অনিশ বাধা দেওয়ার চেষ্টা করলো বার করে, তবে পেরে উঠল। কারণ তার আগে ওর দুটো হাত নিজের সর্বস্ব শক্তি দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে ফেলে দিল। অসহ্য যন্ত্রণায় কোকিয়ে উঠল অনিশ। ও দেখল কুমুদিনীর দুটো হাত এবার ওর জিভের দিকে এগিয়ে আসছে। নিমেষের মধ্যে ওর জিভটা টেনে নিয়ে দেহ থেকে আলাদা করে নিজের মুখে পুড়ে চিবোতে লাগলো কুমুদিনী। অনিশের মুখ দিয়ে তখন বয়ে চলেছে রক্তের স্রোত। কুমুদিনী সেই রক্ত চুষে নিয়ে বলল, আমি যে তীব্র কষ্ট সহ্য করেছি সেই কষ্ট এভাবেই ফিরিয়ে দেব। কথাটা বলে অনিশের মাথাটা চেপে ধরল কুমুদিনী। এমনিতে অনিশের প্রাণবায়ু শেষ হয়ে এসেছে, তবে কুমুদিনী যখন নিজের ধারালো দাঁত দিয়ে ওর গলার কাছ থেকে এক পিণ্ড মাংস তুলে তুলল, তখন অনিশ শেষবার নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিথর হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। আর সেদিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল কুমুদিনী। সে ধীর গতিতে এসে উঠে বসল অনিশের মৃতদেহের উপর। তারপর কোনো এক মন্ত্র বলে এক হাতে নিজের ছোট্ট শিশুটিকে নিজের কোলে এনে অন্য হাতে খুবলে খেতে লাগল অনিশের দেহটা। আর সেই সাথে বৃষ্টির জলের সাথে অনিশের রক্ত মিশে গিয়ে বইতে লাগল পথের সরল রেখা ধরে। শুনছিলেন লেখিকা ইশিকা হাজরার কলমে কুমুদিনীর জিজ্ঞাসা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা ফিরছি আগামী সপ্তাহে আরো একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।